বাংলাদেশ শিল্পকলা একাডেমি এদেশের শিল্প সংস্কৃতির বিকাশ সাধনের জন্য একমাত্র প্রতিষ্ঠান। সারা বাংলাদেশের জেলা শহরগুলোতে এই একাডেমি রয়েছে, যেগুলো বছর জুড়েই আয়োজন করে নাট্য উৎসব, চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, চারুকলা প্রদর্শনী বা এসবের সাথে সংশ্লিষ্ট প্রশিক্ষণ এবং প্রযোজনা। কিন্তু একাডেমির এই আয়োজন কি সংস্কৃতি বিকাশে যথেষ্ট ভূমিকা রাখছে? এ নিয়েই আমাদের আজকের আয়োজন। আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন কয়েকজন অতিথি, আর আমরা আজকে কথা বলতে চাই সংস্কৃতি চর্চায় শিল্পকলা একাডেমির ভূমিকা নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজশাহী থেকে জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার এবং বগুড়া থেকে যোগ দিচ্ছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। আমরা শুরুতে বগুড়াতে যেতে চাই। তৌফিক হাসান ময়না, আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে। আপনার কাছেই আমরা জানতে চাইছি, যেটা আমরা বলছিলাম দর্শকদের, আজকে আমরা শিল্পকলা একাডেমি সেটির ভূমিকা নিয়ে আমরা জানতে চাইছি। আপনার কাছে আমরা শুনে নিতে চাই কি অবস্থা আপনাদের বগুড়া না সহ সারা দেশে শিল্পকলা একাডেমি আছে, এগুলো আসলে কতটা ভূমিকা রাখছে সংস্কৃতির বিকাশে? বাংলাদেশ শিল্পকলা একাডেমি গঠিত হয়েছিল একটি সুস্থ সাংস্কৃতিক আন্দোলন সারা বাংলাদেশে গড়ে তোলা এবং তার গতিবেগ বাড়ানো এবং আরো উজ্জীবিত করার জন্য। এবং শিল্পকলা একাডেমি সেই ক্ষেত্রে জন্মলাভ প্রতিষ্ঠার পর থেকেই সারা বাংলাদেশে তো পরে আসলো, যখন ঢাকায় প্রতিষ্ঠিত হলো, তার মধ্যে দিয়ে সারা বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে একটা নতুন মাত্রা যোগ হয়েছিল, এটা বলতেই হবে। এবং আমি মনে করি যে শিল্পকলা একাডেমির বর্তমান কর্মকাণ্ড আরো বেশি উজ্জীবিত হওয়া দরকার এই কারণেই যে যখন সারা বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলনটি অত্যন্ত জোরালো এবং অত্যন্ত উজ্জীবিত, তখন শিল্পকলা একাডেমিকে যদি আরো বিকশিত করা যায়, আরো জেলায় জেলায় যেরকম প্রতিষ্ঠা করা হয়েছে, তাদের অবস্থাগুলো খুব ভালো না। ঢাকার মঞ্চ, ঢাকার শিল্পকলা একাডেমির যে জনবল রয়েছে, তেমনি ভাবে ঢাকার বাইরে শিল্পকলা একাডেমির অবস্থাটা অত ভালো নয়। সে কারণে আমি মনে করি যে এইরকম একটি সাংস্কৃতিক আন্দোলনের মূল যে প্রতিষ্ঠান, সাংস্কৃতিক বিকাশের যে প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি, যে স্বপ্নের যে চিন্তা ভাবনায় এটা করা হয়েছিল, ঢাকার বাইরের জেলার অবস্থাগুলো, মঞ্চ এই কারণে এবং অন্যান্য আনুষঙ্গিক যে সহযোগিতা দরকার সেটা পর্যাপ্ত না পাওয়ায় ঢাকার বাইরে শিল্পকলা একাডেমির অবস্থা ততটা ভালো নয় বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। যুক্ত হব আপনার সঙ্গে, আরো বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমরা একটু রাজশাহীতে ঘুরে আসতে চাই। সেখানে আমাদের সঙ্গে রাজশাহী জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার আছেন, নিশ্চয়ই শুনছেন আমাকে। আপনার কাছে যেটি জানতে চাইছি, যেটি বলছিলেন বগুড়া থেকে সাংস্কৃতিক কর্মী, উনি বলছিলেন যে ঢাকায় যেসব শিল্পকলা একাডেমির যে অবস্থান বা শিল্পকলা একাডেমির যে যাদের অবদান, ঢাকার যে অবস্থা, সেটি আসলে ঢাকার বাইরের যে জেলা শহরগুলোতে আছে সেখানে নেই। কি অবস্থা, আপনার কি মন্তব্য এই বিষয়ে? আচ্ছা, আমরা ঢাকায় যেমনটি প্রত্যাশা করব, ঠিক সেরকমটা জেলায় প্রত্যাশা করাটা আমাদের আসলে ঠিক হবে কিনা জানি না। কেননা ঢাকার অবকাঠামোগত বা জনবলগত যে বিষয়গুলো থেকে থাকে, জেলায় স্বভাবতই তার থেকে কম হবে। কিন্তু আমাদের আশার কথা যে বর্তমানে জেলা শিল্পকলা একাডেমিগুলোতে 64 জেলাতে সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে, তাকে কোনোভাবেই মন্দ অবস্থায় বলার সুযোগ নেই। আপনারা জানেন যে প্রত্যেকটা জেলায় এখন প্রত্যেক বছর নিয়মিতভাবে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। প্রত্যেক জেলাতেই সংস্কৃতিকে তো অসামান্য অবদান রাখা 5 জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে যে প্রশিক্ষণ বিভাগগুলো আছে, প্রশিক্ষণ বিভাগগুলোর অবস্থা এখন অত্যন্ত রমরমা এবং আগের যে শিক্ষার্থী যেরকম কম ছিল, এখন ঠিক 3 গুণ 4 গুণ 5 গুণ হারে বেড়ে গেছে। শিল্পকলা একাডেমি বছরব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে এবং সেখানে জেলার সকল সাংস্কৃতিক সংগঠনগুলো সম্পৃক্ত হয়, জনমানুষ সম্পৃক্ত হয় এবং এখন কোনোভাবেই বলার সুযোগ নেই যে জেলা শিল্পকলা একাডেমি জনবিচ্ছিন্ন সংগঠন বা জনমানুষের সংগঠন না। বাংলাদেশ শিল্পকলা একাডেমি নির্ধারিত কিছু অনুষ্ঠান আছে, যেমন এই মুহূর্তে আমরা করছি শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতার একটা আয়োজন চলছে, সারা দেশে দেশীয় যাত্রাপালা মঞ্চায়নের একটি আয়োজন চলেছে, এখনো চলছে, প্রত্যেকটা জেলার ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিকগুলো সংরক্ষণের একটি কার্যক্রম চলছে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যাপক পরিমাণে সাড়া পেয়েছি এবং
যেসব সংগঠন জেলা পর্যায়ে অংশগ্রহণ করে বা জেলা পর্যায়ে সাংস্কৃতিক চর্চা পরিচালনা করে তারাও কিন্তু এখন শিল্পকলা একাডেমির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে। ফলে শিল্পকলা একাডেমির কার্যক্রম শুধু একাডেমিতে সীমাবদ্ধতা নেই, সেটি এখন গণমুখী সংগঠনে পরিণত হয়েছে। জনবলের যে সংকট বা আর্থিক বা অন্যান্য অবকাঠামোগত যে সংকটগুলো সেগুলো তো দিনে দিনে শেষ হয়ে যাবে না, তবে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে তাতে আমরা ভাবছি যে খুব দ্রুতই সে সংকটগুলো সমাধান হয়ে যাবে। আপনি জানেন যে এখন জেলা থেকে শিল্পীরা গিয়ে ঢাকায় জাতীয় সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করে, ঢাকায় যন্ত্রসঙ্গীত উৎসব হয় সেখানে জেলা পর্যায় থেকে যায়, আমাদের যে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা হয় সেখানে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে গিয়ে ঢাকায় অংশগ্রহণ করছে। প্রত্যেক বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমি 64 জেলার পরিবেশনা নিয়ে কখনো মুক্তিযুদ্ধের নাটকের আয়োজন, নাট্য উৎসব করছে, কখনো দ্রোহের নাটক আয়োজন করেছে, কখনো মূল্যবোধের নাটকের আয়োজন করছে, এবং সব ক্ষেত্রেই জেলার যে অংশগ্রহণ তাতে কোনোভাবে বলার সুযোগ নেই যে জেলাগুলো এখন পিছিয়ে আছে। হ্যাঁ, ঢাকার সাথে কম্পেয়ার করলে অবশ্যই পিছিয়ে থাকবে, সেটা স্বাভাবিক হবার। বিষয় আপনার কাছে আমার জানার আছে, সেটা আপনি বলছেন যে ঢাকার বিষয়টি আসলে একটু আলাদা, ঢাকার সঙ্গে তুলনা করাটা মুশকিল বা ঢাকার সঙ্গে তুলনা না করলেও চলে, কিন্তু আমি যেটি জানতে চাইছি সেটা হচ্ছে ঢাকার বাইরে যেইভাবে আপনাদের যে আয়োজন সেটি নিয়ে আপনারা কতখানি সন্তুষ্ট বা সেটি পর্যাপ্ত কিনা, এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে যারা সংস্কৃতির সঙ্গে যারা জড়িত আছে আমরা কিন্তু প্রায় সময়ই দেখছি এবং গণমাধ্যমগুলোতেও দেখছি যারা থিয়েটার করছে, যাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয় তারাও বলছে যে থিয়েটার করে বা নাটক করে এখন আসলে নিজের আত্মতৃপ্তি ছাড়া, ভালো লাগার জায়গা ছাড়া আসলে কাজ করা বা সেটিকে পেশা হিসেবে নিয়ে টিকে থাকা সেটি আসলে কঠিন। আসলে সেই জায়গাটা আপনাদের বক্তব্যটা কি, মানে সেটি আসলে একজন মানুষের আগ্রহ এবং তার পেশা এই দুটো জায়গাকে নিশ্চিত করা সম্ভব কিনা? সেই জায়গাটা, এটাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো কখনো শিল্পকলা একাডেমি বা কোনো একাডেমি এটা নিতে পারবে না, হয়তো এটা সামগ্রিক একটা ব্যাপার। তবে যে চেতনার জায়গা, যে মূল্যবোধের জায়গা থেকে, যে ভালো লাগার জায়গা থেকে মানুষ এই কাজগুলো করতেন, কোনো একটা সময় সেই জায়গা থেকে কিন্তু মানুষ কিছুটা বিমুখ হয়েছিলেন, পিছিয়ে পড়েছেন, কিন্তু এখন সেই জায়গাটা আবার কিন্তু ওভারকাম হয়েছে। গ্রুপ থিয়েটার ফেডারেশন বলেন, গ্রাম থিয়েটার বলেন, বা প্রত্যেকটা জেলায় যে সম্মিলিত সাংস্কৃতিক জোট বলেন, অন্যান্য সংগঠনগুলো যারা আছে তারা সবাই কিন্তু আগের থেকে এখন ভালো সময় পার করছে, এবং সরকার থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না তা কিন্তু না। আপনারা জানেন যে প্রত্যেক বছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদেরকে বার্ষিক অনুদান প্রদান করা হয়। শুধু সংগঠনে নয়, সাংস্কৃতিক যে ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকেও প্রত্যেক মাস ভিত্তিকভাবে বছরে একটি করে অনুদান প্রদান করা হচ্ছে। এই বিষয়গুলোতে ইতিবাচকভাবে নেওয়া যেতেই পারে, এবং পেশা হিসেবে না হলেও একজন শিল্পী যেন অসচ্ছল থেকেই আর্থিক সংকটে না ভোগেন সেটা কিন্তু সরকার ভালোভাবে দেখছে, এবং শিল্পকলা একাডেমির মাধ্যমে সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে। সংগঠনগুলো হয়তো পেশা হিসেবে না নিতে পারলেও বা সংগঠন থেকে এখান থেকে অর্থ উপার্জন না করতে পারলেও সংগঠনগুলো যেন আর্থিক সংকটে বন্ধ না হয়ে যায় সেটিও কিন্তু দেখা হচ্ছে। এবং প্রত্যেক বছর আপনি জুন জুলাই মাসে একটা বরাদ্দ আসে বছরের জন্য, আবার প্রত্যেক বছর জুন জুলাই মাসে বরাদ্দটা আসে, নভেম্বর ডিসেম্বর মাসে এটি একটি বাছাই প্রক্রিয়া হয়। সেই জায়গা থেকে আমরা আসলে আশাবাদী হওয়া ছাড়া আসলে আশাবাদী হতেই হবে। নিশ্চয়ই তৌফিক হাসান ময়না, আপনার কাছে যে বিষয়টা আমরা জানতে চাই, পর্যায়ে উনি বলছেন যে আসলে আশাবাদী হতেই হবে কারণ যেই বরাদ্দ আছে বা সুযোগ আছে কিন্তু আসলে এটি পর্যাপ্ত নয়, এটি উনি দাবি করছেন। কি মনে হয় যারা সংস্কৃতি চর্চার সঙ্গে যারা নিজেদেরকে জড়াতে চায় তাদের জন্য কি আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধা আমাদের আছে বা আমরা দিতে পারছি? আমরা এই মুহূর্তে যদি বলি তো অবশ্যই আমরা আশাবাদী, আমরাও আশাবাদী। আমরা মনে করি যে সংস্কৃতির পরিমণ্ডল বিকাশিত যেভাবে হচ্ছে নিশ্চয়ই এটি আরো উজ্জীবিত হবে সারা বাংলাদেশে। এটা ঠিক যে শিল্পকলা একাডেমি আগের থেকে অনেক বেশি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, কর্মসূচি দিচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছে, তাদেরকে নিয়ে এসে শিল্পকলা নিয়ে এসে সুস্থ সাংস্কৃতিক চর্চায় সার্বিকভাবে সহযোগিতা করছে। এটা আমি অবশ্যই বলবো যে আমাদের একটা নতুন দিক আমরা উন্মোচিত করতে পেরেছি। কিন্তু এই সাথে সাথে এটাও যে আমরা দীর্ঘদিন ধরে যেটা দাবি করে এসেছি আমাদের সাংস্কৃতিক কর্মকর্তা, শিল্পকলা একাডেমি সহ আর যারা রয়েছেন মাননীয় মন্ত্রীদের কাছে, যে এই পেশাকে, এটাকে যদি পেশা হিসেবে না করা যায়, এই যারা নাটক করছে, গান গাচ্ছে, গান করছে, নৃত্যে আর যারা আছে আবৃত্তি আছে, এটা যদি একটু পেশা ভিত্তিক থাকতো পার্শ্ববর্তী দেশে যেরকম রয়েছে, তাহলে আমার মনে হয় আমাদের এই সাংস্কৃতিক আন্দোলনটা আরো বেগবান হতো, আরো
বিকশিত হতো এবং যারা দীর্ঘদিন ধরে এই সুস্থ সংস্কৃতি চর্চার সাথে জড়িত রয়েছে তারাও উপকৃত হতো এবং এটাকে একেবারে নিজের কালচারালি যে আন্দোলন হিসেবে বেছে নেওয়া এটা নিতে পারত এবং আমরাও উপকৃত হতাম। জি, তৌফিক হাসান ময়না এবং আসাদুজ্জামান সরকার, আপনারা দুজন আছেন আমাদের সঙ্গে, আপনারা থাকবেন। আমরা মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আমরা শিল্পকলা একাডেমির ভূমিকা এবং সংস্কৃতিবান বা যারা সংস্কৃতিবান নিজেদেরকে বলছেন তাদের আসলে ভূমিকা কতখানি এই শিল্পকলা একাডেমিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সেটি শুনবো আপনাদের দুজনের কাছ থেকেই। দর্শক, আমরা আছি মানচিত্রে, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমরা কথা বলছি সংস্কৃতি চর্চায় শিল্পকলা একাডেমি। আর কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজশাহী থেকে জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার এবং বগুড়া থেকে আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত আপনাদের দুজনকে আবারও আমাদের মানচিত্র অনুষ্ঠানে। তৌফিক হাসান ময়না, বিরতির আগে জানতে চেয়েছিলাম যে সংস্কৃতি চর্চায় যারা আগ্রহী বা যারা নিজেরা সংস্কৃতিবান হতে চান তাদের জন্য আমরা আসলে পর্যাপ্ত সুযোগ দিতে পারছি কিনা সেটি একটি, এবং সেই সঙ্গে এই যে শিল্পকলা একাডেমির কথা আমরা বলছি জেলা পর্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে, সেই সব জায়গায় কি কি কোন কোন ধরনের সীমাবদ্ধতা রয়েছে যেগুলো কাটিয়ে ওঠার সুযোগ আছে? ধন্যবাদ। আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশে শিল্পকলা একাডেমি যে কর্মসূচির মধ্যে দিয়ে একটা সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে, সেটা সব জায়গায় যে একেবারে মানে যেভাবে আমরা চিন্তা করেছিলাম, যেভাবে হয়তো হওয়াটা উচিত ছিল, সেটি পুরোপুরি সেভাবে আমরা সেই জায়গাগুলোই সাংস্কৃতিক পরিবেশ, সাংস্কৃতিক কর্মকাণ্ড কর্মসূচি করতে গিয়ে আমাদের সাংস্কৃতিক যারা কর্মকর্তা রয়েছেন তাদের সহযোগিতা আরো একটু যদি বেশি থাকতো, আর যদি এগিয়ে আসতে পারতো, তাহলে হয়তো আমাদের বর্তমান যে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশ আন্দোলন বলেন, নাট্য জগতের যে নাট্য উৎসব, নাট্য জগতের নাট্য উৎসবের কথা যদি আমি বলি যে শিল্পকলা একাডেমি, ঢাকা শিল্পকলা একাডেমি একটি সাংঘাতিক ভালো একটা উদ্যোগ নিয়েছে যে অবশ্য ঢাকার বাইরের জেলাগুলো যখন আসে তখন শিল্পকলার মঞ্চটি বিনা ভাড়ায় ব্যবহার করতে দেওয়া হয়। এটি একটি ভালো উদ্যোগ, কিন্তু সবচেয়ে বড় যে অসুবিধা হয় বাইরে থেকে যারা যায় ঢাকায় শিল্প একাডেমি নাটকে মঞ্চায়ন উৎসবে অংশগ্রহণের জন্য, আমার মনে হয় যে আর্থিকভাবে যদি একটু তাদেরকে সহযোগিতা করা যেত আর তাদের যদি আবাসনের ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো খুব ভালো নাট্য উৎসবের যে মূল লক্ষ্য করার সেটি খুব ভালোভাবে এগোতে বলে আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ। আসাদুজ্জামান সরকার, আপনি আছেন আমাদের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই শুনছেন এই যে বলছেন যে যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আসলে আবাসনের ব্যবস্থা এবং আর্থিকভাবে কিছুটা সহায়তা করার, সেটির আসলে সুযোগ আছে কিনা? যেহেতু আপনি নিজেও বলছেন যে বরাদ্দ আসলে তাদের জন্য থাকে, সেই জায়গাটা আসলে একাডেমিক যে প্রসার, একাডেমিক যে কাজগুলো, সেগুলোর আর্থিক অনুদানের পাশাপাশি যারা এর সঙ্গে জড়িত তাদের আসলে এই ধরনের পুনর্বাসন করার কি সুযোগ আছে? আমিও ওনার সাথে এই বিষয়টাতে একেবারেই একমত। আমরা এবং আপনি যদি জেলা শহরে একটু পর্যালোচনা করে দেখি যে এটাকে পেশা হিসেবে নেবার মতো বা পেশায় তাদেরকে রেখে সংস্কৃতি চর্চাটাকে পেশা হিসেবে রেখে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার মতো জনবল কিন্তু আমাদের প্রচুর রয়েছে। প্রত্যেকটা জেলায় যে পরিমাণ শিল্পী রয়েছে এবং জাতীয় মানের শিল্পী রয়েছে। আবার এই শিল্পীদের ঢাকায় যখন আমরা কোনো একটা প্রোগ্রাম নিয়ে যাই, হয়তো আমরা মিলনায়তনটি বিনা ভাড়ায় দিচ্ছি বা অনুষ্ঠানগুলো যেন বিনা ব্যয়ে করতে পারে সেই ব্যবস্থাটি করা হচ্ছে, কিন্তু তাদের যে থাকার ব্যবস্থাটা বা থাকা খাওয়া বা অন্যান্য যে ব্যয়গুলোর ব্যাপার থাকে সেগুলোর ব্যাপারে কতটা সহযোগিতা করা যায় সেটা বললেন যে আসলে খুব বেশি সহযোগিতা করা যায় না। এই বিষয়গুলো আমরাও একমত সবাই, কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে এটা সরকারের নীতি নির্ধারণী ব্যাপার, একটা উচ্চ পর্যায়ের ব্যাপার। তো আমরাও মনে করি যে এটা যদি এই সুযোগটা দেয়া যায় বা এই বিষয়গুলো বিবেচনা করা যায়, নিঃসন্দেহে আমাদের সংস্কৃতি চর্চা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আরো বৃদ্ধি পাবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা কি এর আগে কখনো কোনো আলোচনায়, কোনো সভায় এই রকম কোনো সুপারিশ কি তুলে ধরেছেন কিনা? যেহেতু আপনি এর দায়িত্বে আছেন, কখনো কি এরকম তুলে ধরার সুযোগ হয়েছে বা আপনাদের কি পরিকল্পনা আছে? জি,
কয়েক দফা উপস্থাপিত হয়েছে এবং এটি যে সরকারের বিবেচনার মধ্যেও রয়েছে যে সংস্কৃতি সেবীদেরকে যেভাবে আমরা অনুদান প্রদান করি প্রত্যেক বছরে, যেটা সেটার পরিমাণটা বৃদ্ধি করা এবং সেখানে অর্থের পরিমাণ বৃদ্ধি করা, পাশাপাশি শিল্পীর সংখ্যার পরিমাণটা বৃদ্ধি করা। রাজশাহীতে গত বছর 48 জন সংস্কৃতি সেবীকে অনুদান দেওয়া হয়েছে। এবার আমরা প্রস্তাব পাঠিয়েছি প্রায় 100 বেশি, অর্থাৎ 150 জনের মতো। মানে আমরা চাচ্ছি প্রতিনিয়ত এটাকে বাড়িয়ে এবং অর্থের পরিমাণটা বাড়িয়েও যদি এক পর্যায়ে গিয়ে যে জেলা সকল সাংস্কৃতিক কর্মীরা এর আওতায় পড়ে যায় এবং অর্থের পরিমাণটা যদি বাড়ে, তাহলে আমাদের মনে হয় যে অনেকটা এই বিষয়টা ওভারকাম করবে। আমরা এই একটা প্রক্রিয়ার মধ্যে আছি। এবং ঢাকায় যখন আমরা কোনো একটা অনুষ্ঠান করতে যাই, এখন যিনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন তিনি বললেন যে বিনা ভাড়ায় দেওয়া হয়। কথাটা একেবারেই পুরোপুরি সঠিক বলবো তা না, যে শিল্পকলা একাডেমি সাম্প্রতিক সময়ে যে অনুষ্ঠানগুলো করেছে, মূল্যবোধের নাটক করেছে, দ্রোহের নাটক করেছে, এই যে নাট্য উৎসবগুলো করা হয়েছে, প্রত্যেকটি উৎসবে জেলা থেকে যে দলগুলোকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে বিনা ভাড়ায় যেমন মঞ্চ ব্যবহার করতে দেওয়া হয়েছে, তেমনি তাদের যাতায়াতের জন্য একটি অনারিয়ামও কিন্তু দেওয়া হয়েছে। এরকমের একটি প্রক্রিয়া শুরু হয়েছে, তবে নিঃসন্দেহে সেটা অপ্রতুল। এই পরিমাণটা বাড়ানো দরকার। আমরা আগেও বলেছি, আপনার মাধ্যমে বা ডিবিসি চ্যানেলের মাধ্যমেও আমরা অনুরোধ করতে চাই সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে যদি এরকম একটা সিদ্ধান্ত আসে, সেটা অবশ্যই সংস্কৃতির জন্য ইতিবাচক একটা ফল বয়ে নিয়ে আসবে। জি, আসাদুজ্জামান সরকার, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। রাজশাহীর কথা আপনি বলছিলেন, রাজশাহী জেলায় সংস্কৃতির বিকাশে আপনার কাছে কি মনে হয়, মানে আপনাদের পক্ষ থেকে, যেহেতু আপনি জেলা সংস্কৃতি কর্মকর্তা একজন, আপনাদের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি পর্যাপ্ত কিনা, কিংবা কোন কোন জায়গায় আপনাদের আসলে এখনো প্রয়োজন আছে সংস্কৃতি বিকাশের জন্য এগিয়ে আসার? রাজশাহী জেলার প্রেক্ষাপটে যদি আমি বলি, রাজশাহীতে অনেক ইতিবাচক কিছু দিক আমার পরিলক্ষিত হচ্ছে। আমি খুব বেশি দিন হয়নি রাজশাহীতে এসেছি, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে যে বিষয়গুলো দেখেছি এটি অনেক বেশি ইতিবাচক অন্যান্য যে কোনো জেলা থেকে। আপনাকে যেমন বলি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাজশাহী জেলা প্রত্যেক মাসের প্রথম দিন একটি অনুষ্ঠান করে শিল্প পথের যাত্রী। এই অনুষ্ঠানটাতে রাজশাহীর যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে 2টি সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে শিল্পকলা একাডেমি সকল প্রকার ব্যয় বহন করে, সংগঠনটি শুধু এসে তার পরিবেশনা উপহার দেয়। এটি একটি চমৎকার একটা বিপ্লব তৈরি করেছে এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকে শিল্পকলা একাডেমি মুখী করতে একটা অসাধারণ একটা ভূমিকা আমার কাছে পরিলক্ষিত হয়েছে আর কি। এখানে ফলে শিল্পকলা একাডেমির সাথে রাজশাহী সাংস্কৃতিক সংগঠনগুলোর কোনো প্রকার দূরত্ব নেই। আমার কাছে শিল্পকলা একাডেমি এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকে কখনো ভিন্ন মনেই হয় না, রাজশাহীর প্রেক্ষাপট বলছি আমি। আবার রাজশাহীতে সম্প্রতির সময় আমি দেশীয় যাত্রাপালা প্রদর্শনী করতে গেলাম, যে আমাদের জানেন যে যাত্রাপালাটা বিলুপ্তর পথে নানা কারণে, আমরা যে আদি ফর্মটাকে ধরে রেখে কোনো প্রকার অশ্লীলতার জায়গাগুলোকে পরিহার করে শুদ্ধভাবে উপস্থাপনের জন্য আমরা বিভিন্ন জেলায় আমরা বিভিন্ন জায়গায় যখন এই যাত্রাপালার উপস্থাপন করতে গেলাম, তখন আমাদের ছিল যে আমরা একদম রিমোট থেকে লোকজনকে নেব যারা একসময় যাত্রার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, কোনো কারণে বিমুখ হয়েছেন, তাদেরকে সম্পৃক্ত করব। এবং সেটা করতে গিয়ে আমরা এমনভাবে সফল হলাম যে আমাদের কাছে মনেই হলো না যে এই লোকগুলো কোনো কারণে এরা বিমুখ হয়েছেন বা কোনো কারণে শিল্পস্ফূর্তি বা সংস্কৃতি থেকে একটু দূরে আছেন, তা মনে হয়নি। আর ঠিক তেমনভাবে যখন আলকাপ রঙ্গরস বলে একটি আমরা করলাম বাংলা রাজশাহীর ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিক, এটাকে যখন সংরক্ষণ কার্যক্রমের আওতায় কোনো একটা মঞ্চায়ন করতে গেলাম, ঠিক তেমন একটি সাড়া পেলাম। জি, আসাদুজ্জামান সরকার, আপনাকে আমরা একটু থামাতে চাই, কারণ আমরা বুঝতে পেরেছি আপনি বলছেন যে ঐতিহ্যর যেসব জায়গাগুলো আছে সেগুলোকে আসলে আপনারা টেনে আনছেন আপনাদের সংস্কৃতি চর্চায়। আমাদের সঙ্গে তৌফিক হাসান ময়না আছেন। তৌফিক হাসান ময়না, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। খুব সংক্ষেপে যদি আপনি আমাদেরকে বলেন যে শিল্পকলা একাডেমির বিকাশে আমাদের এখন আসলে কি করণীয়? অবশ্যই আমি এর আগেও বলেছি, আর আমার সাথে যিনি আছেন তিনিও স্বীকার করেছেন। আমি মনে করি যে আমাদের সাংস্কৃতিক আন্দোলনটাকে যদি আরো উজ্জীবিত করতে হয়, তাহলে অবশ্যই শিল্পকলা একটা বড় ভূমিকা রাখতে হবে। আর সেই বড় ভূমিকাটা হচ্ছে যে আর্থিক অনুদানটা যে খুব অল্প এখন দেওয়া হচ্ছে, কিন্তু আরো বেশি করে একটি নাট্য প্রযোজনা, একটি নাট্য দলকে যদি একটি নাট্য প্রযোজনার মতো টাকা দেওয়া হতো, যে বগুড়া থিয়েটার যে নাটকটা করবে পুরো টাকাটা শিল্পকলা একাডেমি অনুদানে হবে। এবং সেটি যদিও কয়েকটা জায়গায় এর আগে 64 জেলায় এই ধরনের একটি নাটকের বা কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, কিন্তু সর্ব জায়গায় এখন দেখা যাচ্ছে যে ভালো নাটকের যে জন্য, ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য যেন আমরা শিল্পকলা একাডেমির ভূমিকাটা আরো বেশি করে রাখতে বলার জন্য আমরা বারবার তাদেরকে অনুরোধ করেছি। তা আমার চেষ্টা হয়তো হচ্ছে
আমি আশা করি যে আগামীতে এই নিশ্চয়ই আমরাও সেটি আশা করছি তৌফিক হাসান ময়না, যে শিল্পকলা একাডেমির বিকাশে এবং এটি যাতে আসলে সংস্কৃতি চর্চার মূল কেন্দ্র হয় সেটির বিকাশে সবাই আসলে এগিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ তৌফিক হাসান ময়না আপনাকে এবং আসাদুজ্জামান সরকার আপনাকে আমাদের মানচিত্রে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। নিশ্চয়ই সঙ্গে থাকবেন মানচিত্রের।